Dash and Company, 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 মনের কথা আমি শুনবো তোমার মুখ দিয়ে। নমস্কার, দাস অ্যান্ড কোম্পানিতে সকলকে অনেক স্বাগত। এবং আজ সন্ধ্যায় যাকে আমরা নিয়ে এসেছি, তিনি 90-এর দশক থেকে একাধারে নাট্য পরিচালনা, নাটকে অভিনয়, যাত্রা করে আসছেন। পাশাপাশি অনেক নতুন যাত্রা শিল্পীদেরকে সুযোগ করে দিচ্ছেন। নিরঞ্জন খাড়া, অনেকেই শুনে থাকতে পারেন, যাত্রা জগতের সঙ্গে যুক্ত আছেন। যারা গ্রাম বাংলার মানুষ আমাদের আজকের এই ব্রডকাস্ট দেখছেন, আজকের এই সম্প্রচার দেখছেন, তারা অনেকেই জানবেন আশা করি। এমনই এক মানুষকে আমরা আজ আমাদের দাস অ্যান্ড কোম্পানিতে পেয়েছি, নিরঞ্জন খাড়া। নমস্কার। নমস্কার। আজকে দাস অ্যান্ড কোম্পানিতে আপনি এসেছেন, আপনাকে আমন্ত্রণ করা হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে যে এই জায়গায় আসার জন্য আমি এই সংস্থাকে ধন্যবাদ দিচ্ছি। বা ভীষণ ভীষণ ভালো লাগছে। ভাষা দিয়ে কি করে বলবো, সেই ভাষাটাই খুঁজে পাচ্ছি না, আমার এত ভালো লাগছে। এর সম্মুখীন আমি এই প্রথম হলাম, হয়নি, কেউ আমাকে আমন্ত্রণ জানায়নি, এটাই আমার ভালো লাগছে। আমাদের এই যে দাস অ্যান্ড কোম্পানি যে প্ল্যাটফর্মটা, আমরা একটা আমাদের মেন উদ্দেশ্য সেটা হয়েছে ক্যামেরার পেছনে বা পর্দার পেছনে যারা থাকে তাদেরকে সামনে নিয়ে আসা, বা ক্যামেরার সামনে যারা থাকে তাদেরকে নিয়ে আসা, যাদের মনের কথা, শিল্পীর মনের কথা আমরা আমাদের দর্শকদেরকে জানাবো, যারা জানতে ইচ্ছুক হয়। তো আপনি 90 দশক থেকে কাজ করে আসছেন এই প্রফেশনে, মানে আপনার এই প্রফেশনে আসার উদ্দেশ্যটা কী ছিল? উদ্দেশ্যটা শিখবো, জানবো, শেখার তো শেষ নেই। যে মফস্বল এলাকায় থিয়েটার করে, নাটক করে, যেটা অ্যামেচার থিয়েটার করে করতে করতে বেশ কিছুদিন কেটেছে, অনেক বছর কাটিয়েছি। তারপরে আমার মধ্যে চিন্তা ভাবনা এলো যে আমি বাইরে বেরোবো, বাইরে বেরিয়ে এই অভিনয় জগতের আরও কিছু আছে জানবো, শিখবো, তার মারফত কিছু পয়সা আসবে। সেটা আসুক না আসুক, ইচ্ছাটাই বড় ছিল যে আমি আরও জানবো, আরও শিখবো। এই করতে করতে আমি বাইরে বেরিয়েছিলাম আর কি। আপনার এই প্রফেশনে আসাটা কেন? নাটক থেকে, মানে যাত্রা থেকে এসেছেন না প্রথম শুরু হাতে করি আপনার নাটক থেকে? না, প্রথম হাতে করি নাটকে। তখন পয়সা খরচ করে নাটক করতাম, পকেটের পয়সা খরচ করে। তখন তো পয়সাটা খুব কম ছিল, রোজগার ছিল না, একেবারে বাচ্চা, ইয়াং থেকেই আমি একেবারে লেখাপড়া শেষ করার পর থেকেই আমি এই নাটক শিখবো, নাটক জানবো, এই করতে করতে আমি যে থিয়েটারে আমি যাই, পৌঁছাই কারো হাত ধরে। বা সেসব মনে আছে, পুরানো বন্ধু কেউ আছে, কেউ নেই, এরকম হয়েছে। তারাই আমাকে এই সুযোগটা করে দিয়েছে নাটক শেখার। তখন কি নাটক শিখে নাটক করেছি বাড়ি থেকে পয়সা দিয়ে, নিজের পকেট থেকে খরচ করে, এইভাবে দীর্ঘদিন কেটেছে। তারপরে চাকরি টাকরি পাচ্ছিলাম না, সেই সময় বাজার খুব খারাপ ছিল। চাকরির চেষ্টাও করিনি, এটাও বলা যায়, এই নাটককে ভালোবেসে। সত্যি নাটককে ভালোবেসে আমি অনেক চাকরির সম্মুখীন হইনি, অফার পেয়েও যায়নি। কীরকম একটা নেশায় পড়েছিলাম যে নাটক করব, নাটক শিখব। সেইটা করতে করতে একেবারে পৌঁছালাম চিতপুর জগতে। নাটকের পরে যাত্রায় চলে এলাম। যাত্রা তখন সেই সময় প্রথম যখন নাটক করতাম, তো যাত্রার নাম শুনলে কীরকম একটা মনে হতো, যাত্রাকে ঘৃণা করতাম। যে যাত্রা আবার করে নাকি, এরকম বলেছি অনেককে। তারপর অনেক দিন পার হয়ে গেছে, পরে যাত্রার বন্ধু পেলাম, সঙ্গ পেলাম, অনেকের কোম্পানি পেলাম।
তো দেখব তখনই আমার মাথায় এলো যে দেখি যাত্রা করে যাত্রার ঘরানাটা বুঝি, যাত্রার কাজটা বুঝি, তারপরে আমি ওই যাত্রায় এলাম। মানে ঘৃণা থেকে আপনার মানে যে সাবজেক্টটাকে আপনি হ্যাঁ। ঘৃণা করতেন সেই সাবজেক্টটাকে আপনি আপন করে নিয়েছেন এখন। হ্যাঁ হ্যাঁ, আপনার ওই অভিনয় করতে করতে আপন হয়ে গেছে, সেইভাবে বন্ধু পেয়েছিলাম সেই সময়। তো মনে করে বলতে হবে অনেক দিন আগে, তো বাংলার সালটা মনে আছে 1394 সাল। অনেকটা বছর। 1394 সালে আমি ওই নাটক ছেড়ে চিৎপুর জগতে এলাম। যাত্রা করব, পয়সা পাবো। তখন সব মাইনে সিস্টেমে কাজ ছিল, এখন যেরকম রোজ হয়েছে পার শো, নো ওয়ার্কে নো পে, তখন ওটা ছিল না। তখন ওই মান্থলি পেমেন্ট হতো, মাসে এগ্রিমেন্ট হতো। যতগুলো আপনি প্রজেক্ট হ্যাঁ, মাসে এগ্রিমেন্ট হতো। হ্যাঁ, মান্থলি যে কটা শো থাকতো সেই পয়সা ধরে দিত। সেই সময় আমি 1394, এখন হচ্ছে 1431, আমি প্রথম আসি 1394 ওই নাটক ছেড়ে চিৎপুর জগতে। তখন থেকে ওই আস্তে আস্তে অভিনয় করছি আর কি, যাত্রা ঘরানায়, যাত্রা আপনার জগতে। এতগুলো বছর আপনি পার করেছেন, মানে এখনো পর্যন্ত আপনার মানে আগেকার সময় যে নাটক হতো বা যাত্রা হতো, তো এখনকার নাটক যাত্রা বা আগেকার নাটক যাত্রার মধ্যে পার্থক্যটা অনেক পার্থক্য। এখন কমার্শিয়াল এসে গেছে, তখন এটা ছিল না। এখন এই লাইটের সেকশন, লাইটের উন্নতি হয়েছে, মিউজিক পার্ট উন্নতি হয়েছে, মিউজিক যেগুলো আবহ বলে আর কি, এই আবহর উন্নতি হয়েছে। এত কিছু ছিল না, খুব ছোট করে ছিল। আর তখন যে মিউজিক হ্যান্ডসগুলো ছিল, আমি যাত্রার কথা বলছি। হ্যাঁ, নাটকে তো একটা আবহ, একটা মিউজিক ম্যান, একটা যে ওয়ান ম্যান নিয়েই নাটক হয়ে যেত, সেটা অর্গ্যান হোক বা ভায়োলিন হোক, বাঁশি হোক, একজন কি দুজন ডেকে নাটক হয়ে যেত। বা অনেক সময় আমরা মিউজিক টেপ করে, টেপ মেশিনে টেপ করে, রেকর্ড করে আমরা নাটক করেছি। কিন্তু যাত্রা জগতে এসে দেখলাম যে অনেক মিউজিক হ্যান্ডস লাগে, 5 থেকে 6টা, আরও এক্সট্রাও থাকে। তো লাইটের সংখ্যা বেশি, লাইটের উন্নতিও আছে নানা রকম, সেসব লাইটের নাম বলতে পারবো না। যাক, লাইট সেকশনটা তো আলাদা ছিল। লাইট বুঝতাম না, লাইট বুঝতাম, পরে পরে বুঝলাম যে এটা কি বলে, একে কি বলে, এই লাইটটা কোনখানে আনতে হয়, অনেক পরে জেনেছি। এই আর কি, অ্যাক্টিংয়েরও তফাৎ ছিল। হ্যাঁ, তখনের ঘরানা এখন ঘরানা একই ঘরানায়, কিন্তু এখন যে কাজ চলছে, উন্নত মানের কাজ চলছে, কমার্শিয়াল, সেগুলো আবার আস্তে আস্তে আমি জেনেছি, শিখেছি, আমার ভালো লাগে। তো তখনকার যাত্রা থিয়েটার আর এখনকার যাত্রা থিয়েটার, এই কাজকর্ম, বিভিন্ন কাজে ব্যবধান, কিন্তু অ্যাক্টিংটা ঠিক জায়গায় আছে। অ্যাক্টিং এখন তো যেসব নাটকগুলো লেখা হচ্ছে, সেই নাটকের ধারা তো আলাদা, আর তখন নাটকের ধারা ছিল আলাদা। কখনো এই প্রফেশনে কাজ করতে আসে না, কখনো বাধার সম্মুখীন হননি আপনি? বাধা এসছে আমার বাড়ি থেকে। আমার বাবা ভালোবাসতেন, কিন্তু মা বাধা দিতেন যে তুই বাইরে থাকবি, এই বাইরে থাকলে হয়, বাইরে এতদিন কাটিয়ে ওই মাসের মধ্যে 2-1 দিন বাড়ি যেতাম, তো তাতে করে মা খুব মন খারাপ করতো, বারণ করতো। আমি অবশ্য সেই সময় অ্যাভয়েড করে ওই নেশা শিখবো, জানবো, করবো, এরকম বাড়ি থেকে বেরিয়েছি। কিন্তু বাবা বরাবরই সমর্থন, সাপোর্ট করতেন, আমার ফেভারে ছিলেন, এইটুকু মনে আছে। আপনার এমন কোনো মানে এখনো পর্যন্ত স্মৃতি আছে যে আপনি অনেক বছর ধরে কাজ করছেন, নাটক যাত্রায় মেচারি নিয়ে কাজ করছেন, যে এমন কোনো শিল্পী আছে খুব পছন্দের আপনার শিল্পী, মানে আপনার নির্দেশিত পরিচালিত প্রজেক্টে কাজ করেছেন? শিল্পী মানে অভিনেতা? অভিনেত্রী। মানে আমি কাজ করতাম আগে, এখন অ্যামেচার থিয়েটারে আমি ডিরেকশন দিই।
যখন কাজ করতাম সেই সময়ের কথা বলছেন তো? আপনি তখন থেকে এখনো পর্যন্ত মানে তখন আপনার খুব কাছে মানে ভালো লাগতো এর নাটক এর অভিনয় করার মানে ভঙ্গিমা এর অভিনয় আচ্ছা করার আচ্ছা, style- অ্যাক্টিং ভাগ হ্যাঁ। অ্যাক্টিং ভাগ ভালো লাগতো। গায়ক অভিনেতা অনেকেই ছিল, আমার খুব ভালো লাগতো। এন্টি ক্যারেক্টারেও ছিল, ভালো লাগতো। ব্ল্যাক ক্যারেক্টার যেটা ভিলেন বলা হয়। তারপরে অনেক ছিল। বিমলেন্দু ভট্টাচার্য বলে একজন ছিল, আমার খুব ভালো লাগতো। খুব ভালো অভিনয় করতো এবং গানের গলা খুব সুন্দর। সে তো অনেক দিন আগে। তারপরে ত্রিদীপ বাবু ছিলেন, ত্রিদীপ ঘোষ তখন, উনি তো এই রিসেন্ট হয়তো মারা গেছেন। কিন্তু আমি যখন বলছি তখন উনি ইয়াং ছিলেন, মানে মাঝ বয়সী ছিলেন আর কি, মধ্য বয়সের। খুব ভালো অ্যাক্টিং করতেন এবং এত ন্যাচারাল অভিনয় করতেন, যার জন্য ওকে আমার খুব ভালো লাগতো। এক্সট্রাঅর্ডিনারি এন্টি ক্যারেক্টার করতেন, কিন্তু খুব সুন্দর। সেই ভাষায় প্রকাশ করা যায় না, না দেখলে বলা যাবে না। আমরা দেখেছি, আমরা সামনে থেকে অভিনয় করেছি, ভালো লেগেছে। আর বিমলেন্দু ভট্টাচার্য ছিলেন, আর একজন ছিলেন নির্মল মুখার্জি আমাদের আমলে। ওই বিমলেন্দু ভট্টাচার্য, নির্মল মুখার্জি একই সময়ের অভিনেতা। ওনার অভিনয় খুব ভালো লাগতেন, থিয়েটিক্যাল অভিনয়। ওই গলা উঁচিয়ে কথা বলতেন না, একটা স্কেল ছিল, সেই স্কেলে অভিনয়, মানে পুরো থিয়েটিক্যাল অভিনয় করতেন বিমলেন্দু ভট্টাচার্য। বা ওই আরেকজনকে দেখেছিলাম, আমার খুব ভালো লাগতো, উজ্জ্বল সেনগুপ্ত। ওনার সঙ্গেও আমি ছোটোখাটো চরিত্রে কাজ করেছি। এখন উজ্জ্বল সেনগুপ্ত বলতে খুবই ভালো নাম ছিল। এখন যে চলচ্চিত্রের ওই হিরো যিশু সেনগুপ্ত, ওনার বাবা। তখন উনি যাত্রা অভিনয় করতেন এবং ডিরেকশন দিতেন। ওনার ডিরেকশনেও আমি অভিনয় করেছি। ওনার অভিনয়টা আমার খুব ভালো লাগতো। এই কিছু কিছু আরও আছে, মনে করতে হবে, অনেকের নাম ভুলে গেছি। হ্যাঁ, পাতায় লেখা। হ্যাঁ আছে আরও। আপনাদের ওই সময়ের অনেকে এই যে অভিনেতা। এখনকার যে মানে আমরা এত মানে আপনি যেটা বলছেন যে আগেকার আলো নিয়ে অনেক মানে অতটা ব্যাপার ছিল না। না সংক্ষিপ্ত। হ্যাঁ, কিন্তু মানে মিউজিক্যাল যে পার্টগুলো থাকে যাত্রাতে, আপনি তো এখন যাত্রা নিজে পরিচালনা করছেন। আপনার কি নিজস্ব দল আছে যাত্রা? নিজস্ব দল আছে মানে আমার দল নয়, আমি যে ইউনিটে ডাইরেকশন দিই তার আবার প্রযোজক আছে, তারা প্রোডাকশানটা নামায়, আমি মাস্টার হিসেবে কাজ করি। অ্যাজ আ ডিরেক্টর হ্যাঁ। এখানে এই যে ডিরেকশনে আসাটা মানে কোনো রকম জায়গাতে মনে হয়নি যে আমি অভিনয় থেকে ডিরেকশনে যাব বা আমাকে কোনো প্রবলেম ফেস করতে হবে, এরকম কোনো ব্যাপার আসেনি? বুঝলাম না। আমি আপনার এরকম কোনো রকম বিষয় আসেনি যে আপনার মধ্যে আপনি অভিনয় করতে এসেছিলেন, ওখান থেকে এসে আবার ডিরেকশন দিচ্ছেন বা এই অ্যামেচারি নাটক বা যাত্রা পরিচালনা করবেন, কোনো রকম প্রবলেম দেখা দিয়েছে? প্রবলেম মানে নিজস্ব ব্যক্তিগত প্রবলেম? ব্যাপারটা কি, ডিরেকশনটা আমি নিজে থেকে দিতে আসিনি, আমাকে আনা হয়েছে। তখন সেই সময় মনে আছে, আমি চিতপুর দল থেকে যখন কাজে আর গেলাম না, অবসর নিলাম, দল ছেড়ে দিলাম। আমি বাড়িতে বসেছিলাম, অনেকের পরিচিত ছিল, তারা সব শখে অভিনয় করতো। তাদের আমাকে ডাকলো যে আমরা একটা বই নামাবো, আমাদের তুমি পরিচালনা করো, ডিরেকশন দাও। এইখান থেকেই আমার শুরু। এইবার সেইটা করতে করতে আরও ক্লাব জেনে গেল যে নিরঞ্জন কাকু এই ডিরেকশন করছে, ওদের বইটা ভালো হয়েছে। এইরকম করতে করতে আরও অনেকগুলো ক্লাব আমাকে নিয়ে যায়, বা এইভাবে আস্তে আস্তে চ্যানেলটা বড় হয় আর কি। এখনো পর্যন্ত কতগুলো আপনি নাটক? না, এখন অনেক কমে গেছে। এখন নাটক যেটা করছি। না, আমি যেটা বলতে চাইছি, এখনো পর্যন্ত আপনি কতগুলো নাটক বা যাত্রা বা অ্যামেচারি পরিচালনা করেছেন? আমি পরিচালনা করেছি সে অসংখ্য, মানে ঠিক হিসাব রাখিনি, অ্যাপ্রক্স একটা আন্দাজে বলতে হবে। অনেক নাটক থেকে নাটক অনেক করেছি, অনেক। তা 1-150 হবে, একটা আন্দাজে বলছি, 150-র কাছাকাছি। আন্দাজ বেশিও হতে পারে।
আর অ্যামিচারি যদি বলি, অ্যামিচারের কথাটাই বললাম। আর যাত্রা? যাত্রা ওই তো যাত্রায় যখন এলাম তখন থেকেই প্রফেশনাল হলাম। যাত্রা করেছি আমি এমনি, যে চিতপুরে ছিলাম 9 বছর। 9 বছরের পরে 2 বছর বসেছিলাম, তারপরে আবার 2 বছর গিয়েছিলাম। আমাকে একজন ডেকে নিয়েছিল, অঞ্জন কুমার বলে ভদ্রলোক, কারো মারফত আমার ঠিকানা নিয়ে। অঞ্জন কুমার, তিনি আছেন বোধহয় এখনও, ঠিক বলতে পারবো না, মৃত্যু সংবাদ পাইনি, জানিও না। অঞ্জন কুমার আমাকে ডেকে নিল, 9 বছর কাজ করে আমি ঘরে বসেছিলাম। তারপর 2 বছর পরে অঞ্জন কুমার একজনের মারফত আমাকে ডেকে নিল। উনি একটা শতাব্দী অপেরা বলে দল করেছিলেন চিতপুরে অফিস ছিল। উনি ভালো গায়ক নায়ক একজন অভিনেতা ছিলেন, ভালো অভিনেতা, টপ বক্সে কাজ করতেন। বক্সের দুটো থাকে, একটা ফিমেল সাইড একটা মেল সাইড। তা মেল সাইডের উনি বক্স ছিলেন, অঞ্জন কুমার। তো ওই সিটির মোড় বলে একটা জায়গা আছে, হ্যাঁ, ওইখানে উনি থাকতেন ফ্ল্যাটে। আমি গেছি ওখানে, উনি আমাকে আবার 2 বছর দলে টেনে নিয়ে আমাকে কাজ দিলেন। আমি একটু সিরিয় কমিক পাঠ করতাম। তা কোনো অভিনেতার কাছ থেকে শুনেছিল বা পরিচয়, সে অন্য বইতে আমাকে দেখেছে। ওই 11 বছর আমি চিতপুর জগতে কাজ করেছি। তার না, ওই তো 2002 থেকে অফ হয়ে গেছি। অনেকটা বছর আগে? হ্যাঁ, অনেক বছরে, তো 23 বছর আগে। 2002-তে যখন আমি চিতপুর ছেড়ে অফ হলাম, তখন থেকে ওই অ্যামেচার ক্লাব আমাকে ডেকে নিল। তখন ছোটোখাটো 2-একটা পাঠও করতাম চরিত্রাভিনেতা হিসেবে। তারপরে আমি ওই মাস্টার রূপে ডাইরেকশন দিতে। এখনো পর্যন্ত আপনি যে মানে কাজগুলো করেছেন তার থেকে উল্লেখযোগ্য কোনটা বেশি পছন্দের, মানে আপনার লেখা নাটক বা মানে পরিচালিত কোনো কাজ? আমার একটা বই খুব ভালো লেগেছিল, ভালো কাজও করেছিলাম, প্রোডাকশানটা খুব ভালো হয়েছিল এবং অনেকগুলো শো হয়েছিল। শান্তি তুমি কোথায়, এটা আমি ভুলতে পারবো না যতদিন এই অভিনয়টাকে। না, এটা ভৈরববাবুর লেখা, ভৈরব গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, ভৈরব গঙ্গোপাধ্যায়ের লেখা শান্তি তুমি কোথায়। এই বইটা আমার সবচেয়ে ভালো কাজ হয়েছিল এবং বইটা অনেকগুলো শো হয়েছিল। পরে আরও ভালো হয়েছে। আমি যতগুলো যাত্রা, অ্যামেচার যাত্রায় ডিরেকশন দিয়েছি, সেটা তো আমি নিজে বললে তো খারাপ লাগবে, আমার ফ্লপ হয়নি। যে বইটা দেখে দর্শক বলল যে কী যাত্রা করেছে, কী নাটক করেছে, এই নাটকটা ভালো লাগলো না, এরকম এখনও পর্যন্ত আমি শুনিনি, মানে আমার কানে আসেনি। আর আমাদের আসল রেজাল্ট তো দর্শক। হ্যাঁ, দর্শকই, মানে আমরা ভগবান ভাবি, দর্শকের আশীর্বাদটা আগে নেই, তারপরে আমরা ঠাকুরের আশীর্বাদ নেই। তা দর্শকের কাছ থেকে যেগুলো শোনা, সেইগুলোই যে আমি যতগুলো যাত্রায় ডিরেকশন দিয়েছি এখনও পর্যন্ত, এই 24 পার হয়ে 25 চলছে, তো দুর্বল বা ফ্লপ হয়ে গেছে, বইটা ভালো লাগেনি, প্যান্ডেল থেকে লোক উঠে গেছে, দর্শক শ্রোতা ছিছি করেছে, বা সেরকম কিছু আমার আসেনি, বা এলে বোধহয় আমি ছেড়েই দেবো, এরকম একটা ব্যাপার, যে আমি কি কাজ করছি, এরকম লোকে ভালো লাগছে না, এরকম ব্যাপার আজও পর্যন্ত চলছে। আমি যতগুলো বই পার করে এসেছি, যে আমার ফ্লপ বই এখনও হয়নি। তাই এখনও ভাবি, যত কোনো বই দুর্বল হয়ে গেলে না, আমার বাড়িতে খুব চিন্তা হয়। কিন্তু অভিনয় করছে 5 জন ছেলে আছে, 5 জন মেয়ে আছে, তাদের উপরে নির্ভর করছে। আমরা একটা ডিরেকশন করলাম, আমরা একটা চরিত্র বোঝালাম, কি তার কম্পোজ করে দিলাম, এখানে এই বলো, ওখানে ওই বলো, এখানে এই গানটা হলে ভালো হয়। এবার তারা পরিবেশন করতে গিয়ে অনেক সময় ফেল করে, দুর্বল হয়ে যায়, তাতে করে প্রোডাকশানটা পয়েন্ট কম হয়, দুর্বল হয়, দুর্বলতা ইয়ে করে। আচ্ছা, আপনার এরকম কোনো মানে আপনার কাছে কাজ করেছে যারা এরকম, অনেকে তো অসংখ্য মানুষ কাজ করেছে, তো আপনার কাছে যারা কাজ করেছে তাদের মধ্যে, মানে এখনকার যারা কাজ করছে এখন, আপনার এই যে 2025 সাল চলছে, 2025-এ
কোনো শো করেছেন আপনি? 2025-এ না, জানুয়ারি থেকে এখনো ফেব্রুয়ারির মার্চ, হ্যাঁ ফেব্রুয়ারি 20 তারিখ হয়নি, এখনো শো হয়নি। অনুশীলন চলছে, তার মহড়া চলছে। তো আমরা যে মার্চ মাস এপ্রিল মাস এসেও আপনাদের মানে এখনো পর্যন্ত অনুশীলন এখনো চলছে? শো, হ্যাঁ আমার বাকি আছে, অনুশীলন চলছে, রিহার্সাল ডেট আছে, সেই ডেটে রিহার্সাল হয়, এখনো শো বাকি আচ্ছা, আছে। আপনাদের কি পুরো ফুল যে মানে 3 ঘন্টার যে প্রজেক্ট, 3 ঘন্টা 3 ঘন্টা যেদিনকে ফুল বা ফাইনাল রিহার্সাল হয়, তো সে তারপরে কি কলটা পড়ে যায় যে তারপর থেকে? না না, কল আগে থেকেই হয়। আগে থেকে তো হয়, মানে এটা হয় কবে? ধরুন আপনার 5 তারিখে শো আছে, আপনার তো অন্তত 5 দিন আগে শো, মানে পুরো ফাইনাল রিহার্সালটা 2-3 দিন 4 দিন আগে হয়। আগে হয়ে যাওয়ার পর থেকে আপনার পুরো কন্টিনিউ চলতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এবার তারপরে যতগুলো শো হয় ততগুলো করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মানে নতুনদেরকে নিয়ে কাজ করতে কেমন মজা? নতুনদের শিখিয়ে নিয়ে কাজ করতে? শিখিয়ে শেখার আগ্রহটা এখন নতুন যারা আসে না, শেখার আগ্রহটা তাদের কম। আচ্ছা। আমরা তাদের পিছনে খাটতে চাই, শেখাতে চাই, কিন্তু তাদের অনীহা আসে, তাদের মানসিকতাটা ঠিক থাকে না। অনেক জায়গায় জোর করে নিজে পরিশ্রম করে শেখাচ্ছি, এরকম হয়েছে। অনেক নতুন ছেলে যারা আসছে তাদের মধ্যে হয়েছে এরকম। কিন্তু এখন যারা নতুন আসছে, কীরকম একটা মনোভাব, ঠিক ভালোবেসে আসছে না, যেটা আমার মনে হয়, আমি মনে করেছি। অভিনয়কে ভালোবেসে অভিনয় করব, অভিনয় শিখব, এই ভেবে আসছে না। ডাকলো কেউ, যাত্রা করব, যাত্রা করতে হয়, করছে, পাঠটা নিল, তার চরিত্রের সংলাপটা নিল, কোনো রকমে পড়ছে, কোনো রকমে মুখস্থ করলো, তার একটা নিষ্ঠা নেই তার মধ্যে, এই রকম বেশি নতুনগুলো। আর যারা অভিনয় নিষ্ঠা দিয়ে অভিনয় করে আসছে, তাদেরকে ভালো লাগে এবং তারা এখনও জানতে চেষ্টা করে, তাদের পিছনে পরিশ্রম করতে ইচ্ছা করে। এরা তো সেই জায়গায়। আপনার যা মানে এখনকার যা আপনাকে যা দেখে মনে হচ্ছে, আপনি এতটা বছর কাজ করেছেন, আমার খুব ভালো লাগছে যে মানে আজকে মানে দর্শক অনেক যাত্রা সম্বন্ধে অনেকে আমরা কি করি, মানে আমরা দেখি যে আমাদের শহর অঞ্চলে যাত্রা কিন্তু খুব কম হয়, শহর অঞ্চলে যাত্রা খুবই কম হয়। এখন অঞ্চলে রাজ্য সরকার থেকে যাত্রা উৎসব করছে, 2-4 জায়গা হচ্ছে, সেটা হচ্ছে। কিন্তু আমরা যত গ্রামের দিকে ঢুকে যাই, যত গ্রামের দিকে যাচ্ছি আমরা, মানে পাড়া গ্রাম বাংলাতে যত যাচ্ছি, গ্রাম বাংলার যে যাত্রা দেখার বা যাত্রাটাকে উপভোগ করার যে মানে মানুষের মধ্যে যে উত্তেজনাটা, এখনো কি সেটা আছে? না, অনেক কমে গেছে। অনেক গ্রাম বাংলার কথাই বলি, টিভি সিরিয়ালের জন্য কমে গেছে। হ্যাঁ, গ্রাম বাংলা থেকে অনেক কমে গেছে। আগে ছিল অনেক বেশি। এক জায়গায় যাত্রা হলে ঠিক মানে ধরো গ্রিন রুমে আমাদের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, তখনও দর্শক প্যান্ডেলে নেই, তারপরে 15 মিনিট 10 মিনিট আগে একবারে হু হু করে এক প্যান্ডেল ভর্তি হয়ে গেল, এরকম আগে অনেক হয়েছে। কিন্তু এখন সেই দর্শক নেই, এখন যাত্রা মোদি খুব কম। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই যে টিভি আসার পরে, টিভিতে এখন তো 24 ঘন্টা বিভিন্ন প্রোগ্রাম, এখন ওই যে সব কিছুই এখন টিভিতে, তারপরে ফোনটা হয়ে গিয়ে আরও কমে গেছে। হ্যাঁ, ফোন মারফত এখন সব কিছু। আগে যাত্রা হলে আমরা দেখতাম যে মানে একটা চোঙা মাইক দিয়ে হর্ন বলা হয়, হ্যাঁ, মাইক হর্ন, গাড়ির পেছনে অ্যানাউন্স করতে করতে চলে যাচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরা পড়াশোনা করে এসে গ্রিন রুমে যখন যারা শিল্পী গ্রিন মানে মেকআপ করছে, তখন আমরা এটাও দেখেছি, আমি নিজেও এটা করেছি, মানে গ্রিন রুমে আর্টিস্টরা এসে মানে মেকআপ করছে, তখন একটু ওই পর্দাটা হাঁকা করে, হ্যাঁ, দেখার আগ্রহ, মজার ব্যাপার থাকে। ডিরেক্টর থাকছে বা যে মানুষটা মানে যে সে বলছে যা 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 সবাই চলে গেল, আবার আসতো। কিন্তু
মানে দর্শকরা প্রচুর দর্শক রয়েছে, এবার আপনার যে ঘন্টাটা দেওয়ার টাইম হলে একটা শুরু হচ্ছে, তারপরে এই যে বিষয়টা এখনো আমি বিষয়গুলো এখনো আছি, আমি মিস করি, প্রচন্ড পরিমাণে মিস করি। প্রথমত আমি আমাদের অনেক আর্টিস্ট আছে তাদেরকে আমি বলি যে তোমাদের যাত্রা হলে আমাকে একটু বলো, আমি যাব, মানে এর ব্যাপারটা অনেকটা সময় যাওয়া হয় না, কারণ কাজের চাপের জন্য যাওয়া হয় না, এখনকার মানে পরিস্থিতির জন্য অনেকে জায়গায় যাওয়াটা হয় না। আমি মিস করি এখনো পর্যন্ত নাটক বা যাত্রাটা মিস করি। তো আপনাকে যে মানে আপনাকে আপনার যে ভবিষ্যতে এখন পর্যন্ত কি পরিকল্পনা আছে, মানে আগামী দিনের কি পরিকল্পনা আছে? এখন যাত্রার চাহিদাটা খুব কমে গেছে, বাজারটা বলুন আর শো কমে গেছে, শো করা থাকা মানে বাজার, যাত্রা শোটাও কমে গেছে, যাত্রা সেই বাজারটা নেই। তখন একটা অন্য কিছু ছিল না, যাত্রা প্রচুর যাত্রা হতো, চারিদিকে যাত্রা হতো। এখন সেই পয়সা খরচ করে যে কোনো অনুষ্ঠানে এখন অন্য দিয়ে দিচ্ছে, অন্য কিছু অনুষ্ঠান এনে সেই সময়টাকে করছে। তখন কিছু হলেই যাত্রা হতো, তা এই করে করে যাত্রাটা এখন চিতপুরে যেখানে কি বলবো 200 কয়েকটা দল ছিল, হ্যাঁ সেই সময়, এখন খুব অনেক দল কমে গেছে, অর্ধেকও নেই। এবার নতুন নতুন কিছু অফিস খুলে ব্যবসা শুরু করেছে, হ্যাঁ। তো চিতপুরের বাজারও কমে গেছে, অ্যামেচার তো অনেক কমে গেছে। একটু দক্ষিণ সাইড একটু মানে কি বলবো মফস্বল এলাকায়, এই সে মেদিনীপুরের ভিতরেই হোক বা বর্ধমানের দিকেই হোক বা দক্ষিণ 24 পরগনার দিকেই হোক, ভিতরে গ্রামের সাইডে একটু আছে, বাকি অনেক কমে গেছে। এখন তো আপনার গাজন মানে যে সাবজেক্টটা গাজন একটা, হ্যাঁ গাজন ওটাও তো বেশ চলছে, হ্যাঁ ওটা এখন চালু হয়ে গেছে। আমাদের দাসান কোম্পানিতে আমরা এইভাবেই এরকম কিছু বিশিষ্ট ব্যক্তিত্বদেরকে নিয়ে আসব, তাদেরকে নিয়ে আমরা এইভাবেই কাজ করে যাব। তাদের অজানা গল্প, অজানা কথা আমরা তাদের মুখ থেকে শুনবো। দাসান কোম্পানিতে নিরঞ্জনবাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আর অনেক কিছু আপনার মাধ্যমে দর্শক জানলো, দর্শকের কাছে পৌঁছে গেল। আর আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট আছে, সেটা আপনি দিতে চাই।